সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে ন্যাচারালি যে টপিকটা নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব, সেই টপিকগুলি হলো বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা ফর্ম ফিল আপ। তো কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে এবং এই ফর্মের সাথে কোন কোন কপি তোমাদেরকে জেরক্স কপি সংযুক্ত করতে হবে, কোথায় জমা দেবে এবং কোন ঘরে কি লিখবে, প্রতিটি অপশান তোমাদের মাঝে একেবারে খুঁটি খুঁটি বুঝিয়ে দেবো। তো এই ভিডিওটি কিন্তু তাদের জন্য যারা বৃদ্ধ বা বার্ধক্য ভাতা আবেদন করতে চান, বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে চান, বা বিধবা ভাতার জন্য আবেদন করতে চান, তাদের জন্য কিন্তু ন্যাচারালি এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন খুঁটিনাটি বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। তো সর্বপ্রথম তোমাদেরকে বলে রাখি, যারা বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে চান এবং প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে চান এবং বিধবা ভাতার জন্য আবেদন করতে চান, তাদের জন্য কিন্তু এই ফর্মটি, এই একটা ফর্মে কিন্তু 3টে ভাতার আবেদন করা যাবে। তো তোমাদেরকে বলে রাখবো, প্রতিটি মানুষ কিন্তু একটা করে ভাতার জন্য আবেদন করতে পারবে। তো এই একটা ফর্মে 3টে অপশান আছে। যারা টাইপ অফ ডিসেবিলিটি অর্থাৎ প্রতিবন্ধী আছো, তারাও এই ফর্মটি আবেদন করতে পারবেন, এবং বিধবা ভাতা যারা আছো, বিধবা ভাতার জন্য কিন্তু এই ফর্মটি, এবং বার্ধক্য বা বৃদ্ধ ভাতাও কিন্তু এই ফর্মটি। এবার তোমাদের মাঝে প্রতিটি অপশান খুঁটিয়ে খুঁটিয়ে বলে দিই। সর্বপ্রথম কিন্তু তোমাদের রিসেন্ট একটা পাসপোর্ট সাইজ ফটো কিন্তু এইখানে তোমাদেরকে বসাতে হবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু সুস্পষ্ট উল্লেখ করা আছে, বলা হয়েছে পেনশন ইনফরমেশান ফর্ম পি টু বি ফিল্ড আপ ইংলিশ ব্লক ক্যাপিটাল লেটার্স অনলি। অর্থাৎ নিচে যে ঘরগুলো আছে সেই ঘরগুলো কিন্তু ইংরাজি অক্ষর অর্থাৎ বড় হরফে কিন্তু তোমাদেরকে পূরণ করতে হবে। আর এই ফর্মটি কেবলমাত্র নতুন, যারা একেবারে নতুন আবেদন করবেন তাদের জন্য। তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ পেনশন কেস। তো তোমরা যেহেতু নতুন আবেদন করবে, সেক্ষেত্রে এই নিউ অপশানে একটা টিক মারবে। তারপরে দ্বিতীয় অপশানে কি উল্লেখ করা আছে, টাইপ অফ পেনশন। তুমি যদি বৃদ্ধ বা বার্ধক্য ভাতার জন্য আবেদন করে থাকো বা করতে চাও, তাহলে এই ওল্ড এজ এখানে টিক মারবে, এবং প্রতিবন্ধী ভাতার জন্য যদি আবেদন করতে চাও তাহলে এই ডিসেবিলিটি টিক চিহ্ন মারবে, এবং বিধবা ভাতার জন্য যদি আবেদন করতে চাও তাহলে কিন্তু এই উইডোতে টিক চিহ্ন মারবে। ক্লিয়ার? একটা ফর্মে কিন্তু 3টে পার্ট আছে, ঠিক আছে? বৃদ্ধ বা বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারবে, প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে পারবে, এবং বিধবা ভাতার জন্য আবেদন করতে পারবে। তো ভিডিওটি লং হলেও তোমরা ধৈর্য সহকারে দেখো। আজকের এই ভিডিও থেকে অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে, এবং প্রতিটা অপশান তোমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে বলে দেবো, ঠিক আছে? তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ পার্সোনাল ডিটেলস। তো এই যে পার্সোনাল ডিটেলসে কী বলা হয়েছে, বলা হয়েছে 1 নম্বরে বলা হয়েছে আধার নম্বর। তো যে বৃদ্ধ ভাতার জন্য আবেদন করছেন তার আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, বা প্রতিবন্ধী ভাতার জন্য যে আবেদন করছেন তার আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, বা বিধবা ভাতার জন্য যে আবেদন করছেন তার আধার নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে তোমাদের কিন্তু ভোটার আইডেন্টি কার্ডের যে এপিক নাম্বারটা আছে সেই এপিক নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবে। ক্লিয়ার? তারপরে 3 নম্বরে উল্লেখ করা আছে নেম অফ বেনিফিশিয়ারি। অর্থাৎ যে আবেদন করছেন, তোমরা যে আবেদন করছেন, অর্থাৎ বার্ধক্য ভাতার জন্য যে আবেদন করছেন, বা বিধবা ভাতার জন্য যে আবেদন করছেন, বা প্রতিবন্ধী ভাতার জন্য যে আবেদন করছেন, তার নামটা কিন্তু এখানে ফার্স্ট নেমটা এই ঘরে বসাতে হবে, মিডল নামটা এই ঘরে বসাতে হবে, এবং লাস্ট নামটা কিন্তু এখানে বসাতে হবে। যেমন কারোর নাম যদি হয়ে থাকে শরীফুল ইসলাম দফাদার, তাহলে শরীফুলটা কিন্তু এই ঘরে বসাবে, মিডিল নাম ইসলামটা এই ঘরে বসাবে, এবং পদবী লাস্ট নামটা কিন্তু এই ঘরে বসাবে। ক্লিয়ার? এবার 4 নম্বরে বলা হচ্ছে জেন্ডার, মেল ফিমেল আদার্স। অর্থাৎ আবেদনকারী যদি পুরুষ হয় তাহলে এই ঘরে টিকচিহ্ন মারবে, যদি মহিলা হয় এই ঘরে টিকচিহ্ন মারাবে, আদার্স হলে এই ঘরে টিকচিহ্ন মারবে। ক্লিয়ার? 5 নম্বরে বলা হচ্ছে ডেট অফ বার্থ। আবেদনকারীর আধার কার্ডের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা কিন্তু এই ঘরে বসিয়ে দেবে। প্রথমে ডে অর্থাৎ দিনটা বসাবে, তারপরে মাসটা বসাবে, তারপরে ইয়ার্স
অর্থাৎ সালটা বসাবে। এবং এই টোটাল ডেট অফ বার্থটা তোমাদের ক্যালকুলেশন করে তোমাদের 26/1/1 অর্থাৎ জানুয়ারি 2026 সাল থেকে কত বছর বয়স হচ্ছে সেই বয়সটা কিন্তু এখানে বসাতে হবে। তোমাদের যদি 60 বছর হয় 60 বছর বসাবে, 62 বছর হলে 62 বছর বসাবে ইত্যাদি। ঠিক আছে, তো এখানে 60 বছর কেবলমাত্র তাদের জন্য প্রযোজ্য, 60+ কেবলমাত্র ওল্ড এজ পেনশনদের জন্য। ঠিক আছে, যারা বৃদ্ধ বা বার্ধক্য ভাতার জন্য আবেদন করছো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 60 বছর ম্যান্ডেটরি হতে হবে। এবং যারা বিধবা ভাতার জন্য আবেদন করছে তাদের ক্ষেত্রে কোনো রকম বয়সের কড়াকড়ি নেই। যারা ডিসেবিলিটি অর্থাৎ প্রতিবন্ধীর জন্য আবেদন করছে তাদের ক্ষেত্রে কোনো বয়সের কড়াকড়ি নেই। ক্লিয়ার? একদম প্রতিটা অপশান তোমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে বলে দেবো। তারপরে 6 নম্বরে দেখতে পাচ্ছ ফাদার্স নেম। এই ফাদার্স নেমের পাশে তোমরা দেখতে পাচ্ছ একটা এক্সট্রা চিহ্ন আছে। এই এক্সট্রার মানে এই ঘরগুলো তোমাকে বাধ্যতামূলক পূরণ করতেই হবে। তো আবেদনকারীর বাবার নাম অর্থাৎ ফাদার্স নেম, তো এই বাবার নাম এই ঘরে বসাতে হবে, ফার্স্ট নেম মিডল নেম এই ঘরে বসাতে হবে এবং লাস্ট নেম এই ঘরে বসাতে হবে। এবার তোমাদেরকে বলে রাখি, যারা ডিসেবিলিটি আছে তারা কিন্তু তাদের বাবার নাম বসাবে, যারা বিধবা আছে তারা তাদের স্বামীর নামটা বসাবে। ঠিক আছে, স্বামীর নাম না বসালেও বাবার নাম বসালেও হবে, এরকমটা ডিক্লেরেশনে লেখা আছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ মাদার্স নেম, অর্থাৎ আবেদনকারীর মায়ের নামটা কিন্তু ফার্স্ট নেম এখানে বসাতে হবে, মিডল নেম এখানে বসাতে হবে, লাস্ট নেম এখানে বসাতে হবে। ক্লিয়ার? 8 নম্বরে উল্লেখ করা আছে রিলিজিয়ান, অর্থাৎ তুমি কোন ধর্ম থেকে বিলং করছো। যদি হিন্দু ধর্ম থেকে বিলং করো তাহলে হিন্দুজমে টিক মারবে, ইসলাম ধর্ম থেকে বিলং করলে ইসলামে টিক মারবে, খ্রিস্টান ধর্ম থেকে বিলং করে খ্রিস্টানে টিক মারবে, আদার্স হলে আদার্সে টিক মারবে। ক্লিয়ার? 9 নম্বরে উল্লেখ করা আছে কাস্ট, অর্থাৎ তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো। যদি SC ST OBC হয় সেক্ষেত্রে তোমরা এই ঘরগুলোতে টিক মারবে, SC হলে এই ঘরে, ST হলে এই ঘরে, OBC হলে এই ঘরে, জেনারেল হলে এই ঘরে তোমরা টিক মারবে। ক্লিয়ার? এবার তোমরা দেখতে পাচ্ছ 10 নম্বরে উল্লেখ করা আছে স্পাউস হাজব্যান্ড ওয়াইফ। তো এইখানে যেহেতু যারা বিধবা ভাতার ফর্ম ফিল আপ করবে সেক্ষেত্রে যেহেতু স্বামী মারা গেছে এখানে ডেট এই ঘরে একটা টিক চিহ্ন মারবে। ঠিক আছে, এবার 11 নম্বরের অপশানে তোমরা দেখতে পাচ্ছ, এই 11 নম্বরের অপশানে কি বলা হয়েছে স্পাউস নেম। তো যারা ওল্ড এজ ফর্ম ফিল আপ করছেন তাদের ক্ষেত্রে এখানে কিন্তু প্রযোজ্য কেবলমাত্র তাদের পত্নী, অর্থাৎ যদি আবেদনকারী মহিলা হয় তাহলে স্বামীর নাম এখানে উল্লেখ করবে, আবেদনকারী যদি পুরুষ হয় তাহলে তার স্ত্রীর নামটা এই ঘরে উল্লেখ করবে। ক্লিয়ার? এবং 12 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ মান্থলি ফ্যামিলি ইনকাম। তো এখানে তোমরা যে মাসিক তোমরা ইনকাম করো সেই ইনকামের সংখ্যাটা এখানে বসিয়ে দাও। 50,000 1 লাখ এরকম দিয়ে যেন বসে থেকো না, কারণ এটা কিন্তু মান্থলি বলা হয়েছে, অর্থাৎ 1 মাসের ইনকাম, এটা কিন্তু ইয়ার্স নয়। ঠিক আছে, এবার তারপরে কি বলা হয়েছে কন্ট্যাক্ট ডিটেলস। তো এই কন্ট্যাক্ট ডিটেলসটা এবার তোমাদেরকে পূরণ করতে হবে। তো 1 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ হাউস নাম্বার। তো এই হাউস নাম্বার তোমরা কোথায় পাবে? এই হাউস নাম্বার হচ্ছে ইফ এনি, যদি থাকে দিতে পারো, না থাকলে কোনো রকম সমস্যা নেই না দিলে। তো এই হাউস নাম্বারটা তোমরা তোমাদের যে ভোটার লিস্টের পাতা আছে সেই ভোটার লিস্টের তালিকায় তোমরা পেয়ে যাবে N0033 দিয়ে একটা নম্বর আছে। ঠিক আছে, 2 নম্বর কলমে ভিলেজ টাউন সিটি, অর্থাৎ তুমি যে গ্রামে বসবাস করো সেই গ্রামের নামটা এখানে উল্লেখ করে দেবে, শহরে বসবাস করলে শহরের নামটা উল্লেখ করে দেবে। 3 নম্বরে বলা আছে গ্রাম পঞ্চায়েত বা অড নাম, তুমি যদি পঞ্চায়েতে বসবাস করো তাহলে গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে উল্লেখ করবে, তুমি যদি অডে বসবাস করো তাহলে অড নাম্বারটা এখানে উল্লেখ করবে। 4 নম্বরে বলা হয়েছে ব্লক বা মিউনিসিপ্যালিটি, তুমি যদি ব্লকে বসবাস করো তাহলে ব্লকের নামটা এই ঘরে উল্লেখ করবে, যদি মিউনিসিপ্যালিটিতে বসবাস করো মিউনিসিপ্যালিটির নামটা এই ঘরে বসিয়ে দেবে। 5 নম্বরে বলা আছে পুলিশ স্টেশন, অর্থাৎ তোমাদের নিকটবর্তী থানা, তুমি যে থানার আন্ডারে পড়ো সেই থানার নামটা এখানে উল্লেখ করে দেবে। পোস্ট অফিস, তোমাদের যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসটা এখানে উল্লেখ করে দেবে, পোস্ট অফিসের নামটা। তারপরে 7 নম্বরে দেখতে পাচ্ছ সাব ডিভিশন, অর্থাৎ সাব ডিভিশন বলতে কী বোঝায় মহকুমা, তোমার মহকুমা কোনটা সেই মহকুমার নামটা কিন্তু এই ঘরে বসিয়ে দেবে। ক্লিয়ার? তারপরে তোমরা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট, 8 নম্বরের ডিস্ট্রিক্ট, অর্থাৎ কোন জেলা থেকে তুমি বিলং করছো সেই জেলার নামটা এখানে
উল্লেখ করবে। তারপরে পিন নম্বর, অর্থাৎ তোমাদের পোস্ট অফিসের যে পিন নম্বর উল্লেখ আছে সেই পিন নম্বরটা এখানে বসিয়ে দেবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ স্টেট ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গল যেহেতু এখানে ফর্মে উল্লেখ করা আছে, তোমরা যদি সরাসরি ডাউনলোড করো অনলাইন থেকে তাহলে এই ওয়েস্ট বেঙ্গলটা লেখা থাকবে না, তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গলটা লিখে নিও। এবং তোমরা যদি জনকল্যাণ শিবির বা এসডিও বিডিও থেকে ফর্মটা কালেক্ট করো তাহলে কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলটা লেখা থাকবে। তবে ডাউনলোড ফর্মও কিন্তু গ্রাহ্য, অর্থাৎ ওটাও কিন্তু অ্যাকসেপ্ট হবে, এই ফর্মটাও কিন্তু অ্যাকসেপ্ট হবে, ঠিক আছে। তারপরে 11 নম্বরের উল্লেখ করা আছে মোবাইল নাম্বার। তো একটা বৈধ মোবাইল নাম্বার এখানে তোমরা বসিয়ে দেবে, এবং ল্যান্ডলাইন নম্বর যদি কারোর থাকে বসিয়ে দেবে, না থাকলে কোনো ব্যাপার নাই, ইমেল আইডি থাকলে বসাবে, না থাকলে কোনো অসুবিধে নেই, ঠিক আছে। তারপরে একটু নিচে চলে আসবে, নিচে চলে আসার পরে তোমরা দেখতে পাবে এরকম একটি অ্যাকনোলেজমেন্ট কপি উল্লেখ থাকবে, এইখানটায় তোমরা একদম হাত দেবে না, ঠিক আছে। এটা তোমাদের কাজ না, এটা অনলি ফর অফিস ইউজ অনলি, ঠিক আছে। এটা অফিস করবে, এখানে তোমরা একদম কিছু ফিল আপ করবে না। তারপরে সেকেন্ড পেজে চলে আসবে। সেকেন্ড পেজটা শুধুমাত্র যারা ডিসেবিলিটি, অর্থাৎ যারা প্রতিবন্ধী আছে তাদের ক্ষেত্রে। এখানে বৃদ্ধ বা বার্ধক্য যারা আবেদন করছে তারা এই ঘরে কিছু করবে না, বা বিধবা ভাতার জন্য যারা আবেদন করছে তারা এই ঘরটায় কিছু করবে না। এই ঘরগুলো করবে অনলি ফর টাইপ অফ ডিসেবিলিটি, অর্থাৎ যারা প্রতিবন্ধী। তো এখানে দেখতে পাচ্ছ প্রতিবন্ধীর যে পার্টটা আছে, যদি তুমি অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো তাহলে এই ঘরে টিক চিহ্ন মারবে। যদি তুমি হিয়ারিং অ্যান্ড স্পেস হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো তাহলে, অর্থাৎ এইজ তাহলে এই ঘরে টিক চিহ্ন মারবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ মেন্টাল রেডিয়েশন যদি হয়ে থাকো, অর্থাৎ এমআর, তাহলে এই ঘরে টিক চিহ্ন মারবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এলসি ল্যাপ্রোসি ক্রেট যদি হয়ে থাকো তাহলে এই ঘরে টিক চিহ্ন মারবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এইচভি অর্থাৎ ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকলে এই ঘরে টিক চিহ্ন মারবে। তারপরে এমআই মেন্টালি ইলিয়েন্স হয়ে থাকলে তোমরা এই ঘরে টিক চিহ্ন মারবে। তারপরে দেখতে পাচ্ছ এমডি মাল্টিপল ডিসেবিলিটিস হয়ে থাকলে তোমরা এই ঘরে টিক চিহ্ন মারবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর অপশানে উল্লেখ করা আছে পার্সেন্টস অফ ডিসেবিলিটি, অর্থাৎ তোমরা কত শতাংশ অক্ষম, অর্থাৎ কত শতাংশ প্রতিবন্ধী, তোমাদের সার্টিফিকেটের যে শতাংশটা উল্লেখ আছে সেই শতাংশটা এই ঘরে উল্লেখ করে দেবে। তারপরে 3 নম্বরে দেখতে পাচ্ছ ইস্যু অথরিটি, অর্থাৎ তোমাদের সার্টিফিকেটের যে ইস্যু ডেটটা আছে সেই ডেটটা এই ঘরে বসিয়ে দেবে। ক্লিয়ার? তো এই যে ফর্মটা, এই জায়গাটুকু কিন্তু শুধুমাত্র যারা টাইপ অফ ডিসেবিলিটি অর্থাৎ প্রতিবন্ধী আছে তারাই কিন্তু ফিল আপ করবে, আদারওয়াইজ কেউ যেন এই ঘরটায় হাত দেবে না, ফাঁকা রেখে দেবে। এইবার বলে রাখি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা কিন্তু সবার ভরতে হবে। যারা বৃদ্ধ বা বার্ধক্য ভাতার জন্য আবেদন করছে তাদেরও ভরতে হবে, যারা বিধবা ভাতার জন্য আবেদন করছে তাদেরও ভরতে হবে, এবং যারা ডিসেবিলিটিতে অর্থাৎ প্রতিবন্ধকতা ভাতার জন্য আবেদন করছেন তাদেরও ভরতে হবে। তো সর্বপ্রথম তোমাদেরকে বলা হচ্ছে 1 নম্বর বলা হচ্ছে ব্যাঙ্ক নেম, অর্থাৎ তোমাদের যে ব্যাঙ্ক পাসবুক, যে ব্যাঙ্কে তোমাদের অ্যাকাউন্ট খোলা আছে সেই ব্যাঙ্ক নামটা এখানে বসিয়ে দেবে। যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হয় তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ঘরে বসিয়ে দেবে, যদি ব্যাঙ্ক অফ বরোদা হয় তাহলে এই ঘরে বসিয়ে দেবে, সব কিন্তু ক্যাপিটাল লেটার্সে অর্থাৎ বড় হরফে। যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হয় তাহলে এখানে বসিয়ে দেবে। তারপরে দ্বিতীয়ত উল্লেখ করা আছে 2 নম্বরে উল্লেখ করা আছে ব্রাঞ্চ, অর্থাৎ তোমাদের ব্যাঙ্ক ব্রাঞ্চের নামটা এই ঘরে উল্লেখ করে দেবে, অর্থাৎ কোন ব্রাঞ্চে তোমার বই আছে সেই ব্রাঞ্চের নামটা উল্লেখ করে দেবে। 3 নম্বরে উল্লেখ করা আছে অ্যাকাউন্ট নম্বর, অর্থাৎ তোমাদের ব্যাংকের পাসবুকে ফার্স্ট পেজে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা সুন্দর করে এখানে বসিয়ে দেবে। 4 নম্বরে আইএফএসসি কোড, একটা ফার্স্ট পেজে দেখবে আইএফএসসি কোড আছে, সেই কোডটা এই ঘরে বসিয়ে দেবে। ক্লিয়ার? এটা কিন্তু সবার জন্য। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই ফর্মের সাথে তোমাদের যে কপিগুলো সংযুক্ত করতে হবে সেই কপিগুলো বলে দিচ্ছি। সেই কপির ক্ষেত্রে তোমাকে প্রথমত 1 নম্বরে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে কপি অফ আধার সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ এই ফর্মের সাথে তোমাকে সংযুক্ত করতে হবে আধার কার্ডের জেরক্স, সেখানে কিন্তু তোমাদের নিজেদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তো তুমি যদি এই ফর্মের সাথে আধার কার্ডের জেরক্স দিয়ে থাকো, অর্থাৎ যদি দেবে সংযুক্ত করতে চাও তাহলে এইখানে টিক চিহ্ন মারবে, ঠিক আছে। তারপরে 2 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ কপি অফ ভোটার আইডেন্টি কার্ড, তো তোমাদের এই ফর্মের সাথে ভোটার কার্ড কপি সংযুক্ত করতে হবে, সেক্ষেত্রে এই ঘরে তোমরা টিক চিহ্ন মারবে। তারপরে 3 নম্বরে দেখতে পাচ্ছ কপি অফ রেশন কার্ড, রেশন কার্ড কিন্তু তোমাদের এই ফর্মের সাথে সংযুক্ত করতে হবে, সেক্ষেত্রে এই ঘরে টিক চিহ্ন মেরে দেবে। 4 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ কপি অফ ডিসেবিলিটি সার্টিফিকেট,
তো এই ডিসেবিলিটি সার্টিফিকেট কারা দেবে? শুধুমাত্র যারা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করছেন তাদের ক্ষেত্রে এই কপিটা এই ফর্মের সাথে সংযুক্ত করবে। সেক্ষেত্রে কিন্তু এখানে টিক চিহ্ন মারতে হবে। তারপরে দেখতে পাচ্ছ কপি অফ ইনকাম সার্টিফিকেট। এই ইনকাম সার্টিফিকেটটা কিন্তু সবাইকে দিতে হবে, যেমন বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতার জন্যও দিতে হবে, যারা আবেদন করছে বিধবা ভাতা তাদের জন্যও দিতে হবে, যারা আবেদন করছে টাইপ অফ ডিসেবিলিটি অর্থাৎ প্রতিবন্ধী ভাতা তাদের জন্য কিন্তু দিতে হবে। তো এই ঘরে কিন্তু তোমাদের টিক চিহ্ন মারতে হবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে 6 নম্বরে কপি অফ হাজব্যান্ড ডেথ সার্টিফিকেট ফর উইন্ডো পেনশন। তো কেবলমাত্র যারা বিধবা ভাতার জন্য আবেদন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যে তোমার স্বামী মারা গেছে তার ডেথ সার্টিফিকেটটা কিন্তু এখানে তোমাকে অ্যাটাচড করতে হবে, অর্থাৎ সংযুক্ত করতে হবে এই ফর্মের সাথে। তো তাদের ক্ষেত্রে কিন্তু এই কপিটা অ্যাটাচ করতে হবে, সেক্ষেত্রে এখানে টিক চিহ্ন মারতে হবে। ক্লিয়ার? এবার 7 নম্বর দেখতে পাচ্ছ কপি অফ ব্যাঙ্ক পাসবুক, অর্থাৎ সবার ক্ষেত্রে কিন্তু ব্যাংকের পাসবুকের জেরক্স দিতে হবে, সেক্ষেত্রে এখানে তোমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। অর্থাৎ যে ডকুমেন্টসগুলো এখানে অ্যাটাচ করবে অর্থাৎ সংযুক্ত করবে সেই ঘরে তোমাকে টিক চিহ্ন মারতে হবে। তারপরে দেখতে পাচ্ছ লেখা আছে নমিনেশন ফর্ম ইন কেস অফ ডেথ। তো এটা তুমি যদি ডেথ হয়ে যাও তার নমিনি কার করে যাচ্ছ তার একটা এখানে ডিক্লেরেশন বা শংসাপত্র এখানে কপিটা উল্লেখ করতে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে মূলত তোমাদের ফর্ম ফিল আপ, এবং সবার ক্ষেত্রে কিন্তু এখানে বেনিফিশিয়ারি একটা সিগনেচার তোমাদেরকে করতে হবে, অর্থাৎ যিনি আবেদন করছেন তার কিন্তু এখানে একটা সই করতে হবে। তিনি যদি সই না করতে পারে তাহলে এখানে টিপ চিহ্ন দিতে পারে, এবং যেদিন তোমরা এই ফর্মটি জমা দেবে সেই দিনে এখানে তোমাদের একটা ডেট উল্লেখ করতে হবে। ঠিক আছে? এবং তারপরে তোমরা দেখতে পাচ্ছ এই যে চিহ্নটা আছে অর্থাৎ এই যে ঘরটা আছে এই ঘরটায় তোমরা হাত দেবে না, এটা কেবলমাত্র ফর অফিস ইউজ অনলি, এটা কিন্তু অফিসের কাজ, এইগুলো তোমরা হাত দেবে না। ঠিক আছে? তো একেবারে সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম কোথায় কোন ঘরে কি উল্লেখ করবে, সমস্ত তথ্যটাই তোমাদেরকে বুঝিয়ে দিলাম। কোন কোন কপি সংযুক্ত করতে হবে একদম শেষেই বলে দিচ্ছি কোন কোন কপি সংযুক্ত করতে হবে। এবার মূলত ফ্যাক্ট হচ্ছে তোমরা কোথায় জমা দেবে। তো তোমাদের বসবাস যদি মিউনিসিপ্যালিটির মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এসডিওতে জমা দেবে, এবং যদি ব্লকে বসবাস হয়ে থাকে অর্থাৎ পঞ্চায়েতে বসবাস করে থাকো তাহলে তোমাদের বিডিওতে জমা দেবে। আর এখন জনকল্যাণ শিবিরে কিন্তু ফর্ম জমা নিচ্ছে, সেখানেও কিন্তু তোমরা জমা দিতে পারবে। ঠিক আছে? তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।